রাফি, তুই কিন্তু এটা কাউকে বলবি না। যদি তোর ভাইকে বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই এই বাসায় থাকতে পারবি না। ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি, তার জন্য আমি এটা করেছি। ভাবি, তোমার লজ্জা করলো না এতটা নিচে নামার জন্য? আমি তো তোমাকে আমার বড় বোনের মতো শ্রদ্ধা করতাম, কিন্তু আজকে থেকে সেই শ্রদ্ধাবোধ উঠে গেছে। আর তাছাড়া তুমি তো প্রেগনেন্ট, তাহলে কি এটা আমার ভাইয়ের সন্তান নয়? এত কথা কেন বলছিস তুই? সবকিছু যেহেতু জেনেই গেছিস, আমি তোকে একটা চান্স দিতে পারি। তুই চাইলে আমার সঙ্গে এসব কিছু করতে পারিস, আমি কোনো মাইন্ড করব না। তুই চাইলে আমি নিজেই তোকে সব কিছু দিয়ে দিতে পারি এক্ষুনি। তোমার লজ্জা করছে না তুমি আমাকে এসব বলছো? আর আমার তো সন্দেহ হচ্ছে, তোমার পেটে যে সন্তান, সেই সন্তানটা কি আমার ভাইয়ের নাকি তোমার ওই বয়ফ্রেন্ডের? তুমি এতটা নিজে নামতে পারলে? আরে, তুমি তো ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছিলে। আজকে আমাকে এটা দেখতে হবে? এটা দেখার জন্য আসলেই আমি কোনো প্রস্তুত ছিলাম না। ছি। এত কেন কথা বলছিস? প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আর এই সন্তানটা তোর ভাইয়ার। এই সন্তানটা ওর নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোর ভাইকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সেটা সম্পত্তির লোভে, বুঝতে পেরেছিস? বাহ, কি সুন্দর তোমার কথাবার্তা। আমার মা সেই ছোটবেলায় মারা গেছে, বাবা তোমাদের সম্পর্ক মেনে নিয়ে তোমাদেরকে এক করে দিয়েছে, আর তারপরই বাবা মারা যায়। আর এখন তুমি চাচ্ছ সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, তাই না? আমি তো তোমাকে অনেক সম্মান করতাম, তুমি এটা কি করে করতে পারলে? আমি তো এখনো ভাবতেই পারছি না। তুই যেহেতু আমার কথাবার্তা শুনবি না, তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি। তুই শুধু দেখতে থাক, আমি তোকে এতটা নিচে নামাবো যে এটা তুই কল্পনাও করতে পারবি না। তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। তুমি একটা নষ্টা মেয়ে, আর একটা নষ্টা মেয়ে কখনোই আমার ভাইয়ের বউ হতে পারে না। তুমি তো ভাবি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। দেখ, আমি তোকে এখনো ঠান্ডা মাথায় বলছি, তুই যদি চান্স চাস তাহলে আমাকে ব্যবহার করতে পারিস। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, শুধু একবার নয়, তুই চাইলে আমাকে বারবার ব্যবহার করতে পারিস। আমি কোনো কিছু বলবো না, প্লিজ। তবুও তুই এসব কাউকে বলিস না। মানুষের কথাবার্তা এতটা নিম্নমানের হতে পারে, যেটা তোমাকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না। তুমি ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছো, তারপরে তোমার বয়ফ্রেন্ডকে বাসায় আনলে এইসব করার জন্য। আর এখন তুমি আমাকে বলছো এসব করার জন্য? মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তাদের ইজ্জত, এবং সেটা নিজের মানুষ মানে হাজবেন্ডের জন্য থাকে। আর তুমি এটা বিলিয়ে দিচ্ছ সবাইকে। তোমাদের মতো মেয়ের জন্যই সকল মেয়েদের খারাপ বলা হয়। তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার মতে। তোকে সরানোর জন্য আমার যা করা দরকার আমি তাই করব। ওকে আমি এ বাড়ি ছাড়া করব, না হলে তুই এই সম্পত্তির ভাগ নিবি। আমি চাই না যে আমার ভাগ এটা অন্য কেউ নিয়ে যাক। আমি কিছুদিন পরে তোর ভাইকে ডিভোর্স দিয়ে চলে যাব, আর এই সম্পত্তির মালিক হব আমি। কিন্তু সেটা তুই থাকলে কখনোই সম্ভব হবে না। তাই তোকে আগে বাড়ি থেকে বের করতে হবে, আর আমার যা ইচ্ছে আমি তাই করব। সকল ছেলেদেরকে বাসায় নিয়ে আসবো। রাফি এগুলো সহ্য করতে পারছে না। রাফি এগুলো সহ্য করতে না পেরে তার ভাবিকে পরপর দুটো থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মারার পর তার ভাবি কিছুটা দূরে গিয়ে পড়লো। পড়ার পরে দেয়ালে লেগে তার কপালটা ফেটে যায়। কপালটা ফেটে যাওয়ার পরেই তার ভাবির মাথায় একটা আইডিয়া চলে আসে। তখনই তার ভাবি দেখলো যে তার হাজব্যান্ডের আসার সময় হয়ে গেছে। আর সে সময় তার ভাবি তার রুমে চলে আসে। রুমে আসার পর সে কল দিয়ে তাড়াতাড়ি রিফাতকে আসতে বলে। এদিকে আবারও তার ভাবি রাফির রুমে চলে আসে। রাফির রুমে আসার পর রাফির উপর ঝাঁপিয়ে পড়ে। রাফি নিজেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। এমনভাবে দৌড়ে আছে যে রাফি তখনই তার ভাবি শরীরের যত জামা কাপড় ছিল সবগুলো ছিঁড়তে লাগলো। নিজের জামা কাপড় দেখে রাফি অনেকটা ভয় পেয়ে গেল। রাফি বুঝতে পারছে যে তার সঙ্গে কি হতে চলেছে। রাফি একবার ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর রাফি রুম থেকে বেরোতে যাবে, তখনই পেছন থেকে কেউ যেন মাথার মধ্যে আঘাত করলো। মাথায় আঘাত করার ফলে রাফি আর কোনো কিছু বলতে পারে না। রাফি সেখানেই বসে পড়ল। বসে পড়ার পরই তার ভাবি তার নিজের জামা কাপড় ছেড়ে এমনভাবে রাফিকে তার উপর রেখে দিল, যেটা কেউ দেখলে যেন বুঝতে পারে যে সে তার ভাবিকে ধর্ষণ করার চেষ্টা করেছে। কিছুক্ষণ পরে রাফির ভাই রিফাত চলে আসলো। রিফাত আসার পরে রাফিকে লাথি দিয়ে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে রাফি এখনো মাথায় হাত দিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, তাকিয়ে আছে শুধু। আর এদিকে তার ভাবি গিয়ে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরে
কান্না করে করে বলতে লাগলো, তুমি এসেছো, তুমি না আসলে ও আমাকে নষ্ট করে দিত। ও আমাকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করেছিল, আমার শরীরে অনেক জায়গায় এসে টাচ করেছে। আমি এখন মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? রাফি, ছি, তুই এটা করতে পারলি আমার ভাই হয়ে? এটা আমি কখনোই তোর কাছে আশা করিনি। তোকে নিয়ে আমি সবসময় গর্ব করতাম যে আমার ভাই অনেক ভালো একটা ছেলে, কিন্তু তুই তো নিজের ভাবির সঙ্গে এসব করতে পারলি। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। যদি নিজের চোখে না দেখতাম তুই এটা কেন করতে গেলি? তো তোর মতো ছেলে আমার ভাই হতে পারে না। তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যাবি, আর কখনো যেন তোর মুখ না দেখতে পাই। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি তার যেন একটা পরিচিত ছেলে এনেছিল, আর সেটা আমি দেখিনি। ভার্সিটি থেকে এসে আর দেখে নেওয়ার পরে ভাবি আমাকে অনেকভাবে ম্যানেজ করতে থাকে, কিন্তু আমি রাজি হইনি। তারপরে ভাবি আমাকে বাসা থেকে বের করার জন্য এই মিথ্যে অপবাদ দিয়েছে। এখানে আমার কোনো দোষ নেই। তোকে আমি বিশ্বাস করব এটা তুই ভাবলি কি করে? তোকে আমার বিশ্বাস করার কোনো ইচ্ছা নেই, কারণ তুই যে কাজ করেছিস এই কাজের জন্য তোর কোনো ক্ষমা নেই। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে পুলিশে দিতে বাধ্য হব। ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি এটা সত্যি সত্যিই করিনি। ভাবি সব কিছু আমার ব্যাপারে ষড়যন্ত্র করছে। তুমি একটা বার আমাকে বিশ্বাস করো। আর আমি কোথায় যাব তোমাদেরকে ছাড়া? আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া আপন বলতে কেউ নেই। একটা মেয়ে কখনো তার নিজের ইজ্জত নিয়ে কথা বলতে পারে না, আর তুই ভালোভাবেই জানিস তোর ভাবি প্রেগনেন্ট। আর ছি, আমার তো এটা ভাবতেও লজ্জা লাগছে। তুই এখন আমার বাসা থেকে বেরিয়ে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম। এভাবে বললে কেন কিছু হবে না? তুমি তাকে মেরে ফেলো, আমার গায়ে টাচ করেছে। দেখো, আমার জামা কাপড় সব কিছু ছিঁড়ে ফেলেছে। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমি সোজা নিজেকে শেষ করে দেব। তুমি যদি এখন কোনো কিছু না বলো আর বের করে না দাও, ও থাকলে আবার কখন আমার সাথে এসব করতে আসবে সেটা তো বলা যায় না। তখনই রিফাত তার কোমরের বেল্ট খুলে ফেললো। কোমরের বেল্ট খুলে ফেলার পর রাফিকে ইচ্ছে মতো মারতে লাগলো, আর রাফিকে মারতে মারতে পুরো আধমরা করে ফেললো। কিছুক্ষণ পরে রিফাত তার বউকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রাফি সেই মতো করে ফ্লোরের মধ্যে পড়েই আছে। রাফি ওঠার কোনো শক্তি নেই, সে উঠতে পারছে না। এরপর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা রাফি সেই ফ্লোর থেকে উঠে কোনো মতো ওয়াশরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে নিল। ফ্রেশ হওয়ার পর রাফি তার ব্যাগটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সময় তার ভাবিকে বলতে লাগলো, ভাবি তুমি আজকে আমাকে যে অপবাদ দিলে, সে অপবাদের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমাকে এটা করবে, নিজের মান সম্মানটা এভাবে বিলিয়ে দিবে সম্পত্তির জন্য। ছি, তুমি একদিন এটার জন্য আফসোস করবে, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। ভাই একদিন ঠিকই সত্যিটা জানতে পারবে। তোমার মতো বউ যেন কোনো ছেলের না হয়। এই বলে রাফি সে ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো। সে এখন কোথায় যাবে, কি করবে, কোনো কিছু ভেবে পাচ্ছে না। রাফি হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলো। স্টেশনে আসার পর সে পকেটে হাত দিয়ে দেখলো তার পকেটে মাত্র 2000 টাকা পড়ে আছে। এগুলো কালকে তার ভাইয়ের কাছ থেকে হাত খরচ হিসেবে নিয়েছিল। ভাগ্য ভালো যে টাকাগুলো নিয়েছিল, না হলে এখন কি করতো রাফি। রাফি ঢাকা যাওয়ার একটা ট্রেনের টিকিট কেটে নেয়। ট্রেনের টিকিট কেটে নেওয়ার পর রাফি অল্প কিছু খেয়ে নেয়। কিছুক্ষণ পরই ট্রেন চলে আসলো। ট্রেন আসার পর রাফি সেই ট্রেনে বসে পড়লো। ট্রেনে বসে পড়ার পর রাফি জানালার দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। তখনই হঠাৎ করে একটা বোরকা পরা মেয়ে রাফিকে বলতে লাগলো, আচ্ছা, আপনার কি কোনো কিছু হয়েছে? যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন, তাহলে মনটা অনেক হালকা হবে। না, আসলে তেমন কোনো কিছুই হয়নি। এমনিতেই চোখে যেন কি যেন পড়েছে, তার জন্য আর কি চোখ দিয়ে পানি পড়ছে। তা আপনি কোথায় যাবেন? নিশ্চয়ই ঢাকা। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর তাই পড়াশোনার জন্য ঢাকা যাচ্ছি। সেখানে হোস্টেল থেকে পড়াশোনা করব। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি, কিন্তু ঢাকায় যে কি করব সেটা জানি না, কারণ আমার উদ্দেশ্য অজানা। আপনার মতো এমন উদ্দেশ্য স্থায়ী নয়। আপনি তো খুব অন্যরকমভাবে কথা বলেন। আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। আপনার কথাগুলো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আপনার কোনো কিছু হয়েছে কি? না, আমার তেমন কোনো কিছুই হয়নি। তা ঢাকায় যাচ্ছেন আপনি একা, সাথে কেউ আসে না? আপনি কি একা কি সব কিছু পারবেন করতে?
হ্যাঁ, পারবো না কেন? আমাকে তো পারতেই হবে। তা আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা যেন কি? আর আমি নীলা ইশরাত জাহান নীলা। এভাবে রাফি আর নীলা দুজনে মিলে গল্প করতে লাগলো। গল্প করতে করতে ওরা দুজন অনেকটা ফ্রি হয়ে গেল। নীলা রাফির মনটা অনেক ভালো করে দিল। রাফিরও সবকিছু ভুলে গেল নীলার সঙ্গে কথা বলতে বলতে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে তারা কমলাপুর রেল স্টেশনে এসে নামলো। রাফি এক অজানা গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছে। তখনই নীলা তাকে পেছন থেকে এসে বলতে লাগলো, চলুন, আপনাকে আমার সাথে করে নিয়ে যাই। আপনি না হয় আমার কাছাকাছি একটা জায়গায় থাকবেন। কিন্তু আপনি কিন্তু গল্পটা বললেন না। আপনার জীবনে কি হয়েছে? কিসের এত কষ্ট আপনার? ও আচ্ছা, আমি রাফি। আপনি কোন জায়গায় উঠেছেন? আরে না, তেমন কোনো কিছুই না। আসলে আপনাকে অনেকটা বিরক্ত করলাম। না হলে তো আপনি আরো আগেই চলে যেতেন। আমার জন্য ওয়েট করলেন শুধু শুধু। আরে, আমার সঙ্গে এমন কেন করছেন? আমরা তো দুজনে এখন বন্ধু। যেহেতু আমরা বন্ধু, তাহলে আমরা দুজন দুজনের কথাই চলবো। চলুন তো আমার সঙ্গে। আর এখন থেকে দুজনেই তুই তুই করে বলবো, কেমন? এরপর রাফি আর কোনো কথা বলতে পারলো না। রাফি কথা না বলে নীলার পেছন যেতে লাগলো। নীলা একটা সিএনজি নিল। সিএনজি নেওয়ার পরে দুজনে মিলে উঠে পড়লো। রাফি চুপচাপ বসে আছে। তখন নীলা তাকে আবারও জিজ্ঞেস করলো যে কি হয়েছে। রাফি থাকতে না পেরে সবকিছুই নীলাকে খুলে বলল। সবকিছু শোনার পর নীলা কান্না করছে। নীলার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রাফি তার পকেট থেকে টিস্যু বের করে নীলার হাতে দিল। নীলার হাতে দেওয়ার পরে নীলা তার চোখ মুছে নিল। এরপর নীলা তার ব্যাগ থেকে 3000 টাকা বের করলো। 3000 টাকা বের করার পর সেটা রাফিকে দিল। রাফিকে দেওয়ার পর বলতে লাগলো, ঢাকায় থাকার মতো জায়গায় কোনো অভাব নেই। যে কোনো একটা মেসের মধ্যে উঠে পড়। তারপরে একটা পার্ট টাইম জব কর বা টিউশনি করানো শুরু করে দে। এভাবেই চলতে পারবে। আর কিছুদিন পড়া না হয় ভার্সিটি পড়তে হবে। আমি যে ভার্সিটি ভর্তি হয়েছি সেটাতেই তোকে ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আর আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় আশেপাশেই তুই থাকবি। না, আমি টাকা নিতে পারবো না। আমি কেন তোর টাকা নিতে যাব? তাছাড়া মাত্র কয়েক ঘন্টার পরিচয় তুই আমাকে 3000 টাকা দিয়ে দিবি? আমার এত উপকার করবে? আমি এটা নিতে পারবো না রে। তুই আমাকে দিয়েছিস, সেটাই অনেক কিছু। তুই যদি এখন টাকাটা না নিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখন মাইন্ড করব। কারণ আমি তো তোকে এমনি এমনি দিচ্ছি না। তুই এখন ধার হিসেবে নে, পরে আবার দিয়ে দিস, কেমন? আবার আমার যখন লাগবে তখন আমি আবার তোর কাছে চাইবো। এভাবে তো চলতে হবে, তাই না? আর বিপদের দিনেই তো বন্ধু বান্ধবের পরিচয় হয়। দেখ, তোর কিন্তু এখন আমি ছাড়া আর কেউ নেই। কেন, তুই কি আমাকে দয়া করছিস যে একটা অসহায় ছেলেকে দয়া করে আমার অনেক সোয়াব হবে, তাই না? তুই হয়তো এটা ভাবছিস। আমি বললাম তো আমার লাগবে না। আমি কোনো কিছু একটা ম্যানেজ করে নেব। তুই শুধু শুধু এত টেনশন নিচ্ছিস। তোর হোস্টেলের সামনে এসে গেছি প্রায় মনে হয়। পরে রাফি আর কোনো কথা বলতে পারলো না। কারণ রাফি এখন জানে কোনো কথা বলেও কোনো কাজ হবে না। অলরেডি নীলা কেমন মেয়ে সেটা তার বোঝা হয়ে গেছে। রাফি সেই টাকাগুলো নিয়ে পকেটে রেখে দিল। কিছুতে যাওয়ার পরেই নীলা সিএনজি থেকে নেমে পড়লো আর রাফিও তার ব্যাগ নিয়ে নেমে পড়লো। নীলা তাকে বিদায় দিয়ে তার হোস্টেলে চলে গেল। এদিকে রাফি তার ব্যাগটা নিয়ে রাস্তা রাস্তা হাঁটতে লাগলো। একটা ভালো থাকার জন্য জায়গা খুঁজতে হবে। আর কিছু তো যাওয়ার পরেই ভালো একটা ম্যাচ দেখতে পেল। কথাবার্তা বলার পর ভালোই মনে হলো। রাফি 500 টাকা অ্যাডভান্স দিয়ে সেই ম্যাচের মধ্যে উঠে পড়ল। এরপর রাফি বাইরে এসে নাস্তা করে নিল। এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। রাফি এখন দূরে টিউশনি করায়। নতুন টিউশনি পেয়েছে, খুব ভালোই বেতন দেবে তারা। রাফি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। রেডি হওয়ার পর সে ভার্সিটির জন্য রেডি হতে লাগলো। কিছুদূর যাওয়ার পরে দেখতে পেল নীলা তার জন্য ওয়েট করছে। রাফি তার কাছে গেল। আসলে আমার ফোনে টাকা ছিল না, তার জন্য আমি তোকে কোনো কল দিতে পারিনি। সরি রে। আর তুই তো জানিস যে আমি এখনো টিউশনির টাকা পাইনি। এখন তো তোর কাছ থেকে চলতে পারছি। সরি রে। এরপর রাফি আর কোনো কিছু বললো না। আর নীলা পাশাপাশি হাঁটতে লাগলো। ওরা দুজনে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসার পর নীলা রাফিকে নিয়ে সোজা অফিস রুমে চলে আসলো। অফিস রুমে আসার পর স্যারের সঙ্গে কথা বলে রাফির অ্যাডমিশন করিয়ে দেয়। কারণ এখানে একটা স্যার নীলার অনেক পরিচিত ছিল, তার জন্যই খুব তাড়াতাড়ি হয়ে গেল অ্যাডমিশনটা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওরা দুজনে একসাথে ক্লাসে চলে গেল। ক্লাসে আসার পরে যথারীতি দুজনে বসে বসে গল্প করছে। সবাই রাফির দিকে কেমন যেন অন্যরকম ভাবে তাকিয়ে আছে। তার কাছে বিষয়টা নীলা খুব ভালোই বুঝতে পারছে। তার জন্য নীলা রাফিকে বলতে লাগলো, তুই কিন্তু এসবের কোনো কিছুই মনে করবি না, বুঝতে পেরেছিস? আর শোন, ওরা তো তোর ব্যাপারে জানে না।
তা ওরা তোর দিকে এমনভাবে তাকিয়ে আছে, আর বুঝতে পারছি সেটা বড় লোকের ছেলে বলে তো, তাই ওদের সঙ্গে কথা না বলাটাই ভালো। তুই তোর মতো থাকবি। আরে আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, কপালে যেটা আছে সেটাই হবে। এখন তো আমি পুরো নিঃস্ব, তাই এখন আমাকে শত অপমান করলেও আমি কোনো উত্তর দিতে পারবো না, এটা তুই নিশ্চিত থাক। কেন এত নিজেকে ছোট করে দেখছিস? বলতো, নিজেকে কখনোই তুই ছোট করে দেখবি না। আমি তোর পাশে আছি সব সময়, এটা তুই সবসময় মনে রাখবি। এ নীলা তোর পাশে থাকবে। এরপর ওরা দুজনে মিলে আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরেই ক্লাসে স্যার প্রবেশ করলো। ক্লাসে স্যার প্রবেশ করার পরে সবাই দাঁড়িয়ে সালাম দিল। সালাম দেওয়ার পরেই রাফি স্যার প্রথমে দেখে জিজ্ঞেস করলো। রাফি দাঁড়িয়ে তার নিজের মতো করে পরিচয় দিল। এরপর স্যার তাকে বসতে বলল। এভাবেই স্যার পরের ক্লাস করাতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে যায়। রাফি আর নীলা দুজনেই ক্লাস শেষ করে বের হয়ে আসে। ক্লাস শেষ করে বের হওয়ার পর ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করছে। তখনই রাফি নীলাকে বলতে লাগলো, আমার তো এখন টিউশনি আছে, তার জন্য আমাকে যেতে হবে। তুই তাড়াতাড়ি করে হোস্টেলে চলে যায়। আর বিকেলবেলা হয়তো দেখা করতে পারবো না, কারণ নতুন একটা টিউশনি কথা চলছে, দেখি হয় কি না। যদি হয় তাহলে তো যেতে পারবো না, আর ফ্রি হলে তোকে জানাবো। ঠিক আছে, তুই কিন্তু ফ্রি হলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবি। আমি তাহলে চলে গেলাম। আর শোন, রিক্সা দিয়ে যাস। এই নে 500 টাকা রাখ। আমি এখনো বাসা থেকে টাকা পাইনি, টাকা পেলে তোকে কিছু দিব আর আমার কিছু রাখবো। এই বলে নীলা একটা রিক্সা নিয়ে চলে গেল। নীলা রিক্সা নিয়ে চলে যাওয়ার পরে রাফি এই টাকাটা পকেটে রেখে তার নিজের মতো করে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে যথারীতি তার টিউশনি করানোর জন্য চলে আসলো। রাফি একটা টিউশনি করে আর একটা টিউশনি করাতে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল কয়েকটা ছেলে রাস্তা দিয়ে হকি স্টিক আর পিস্তল নিয়ে যাচ্ছে, হয়তো কোনো ঝামেলা চলছে। রাফি এক সাইডে পড়ে গেল, আর এক সাইডে পড়ে যাওয়ার পরেই ওদের দুই দলের মধ্যে মারামারি হতে লাগলো। তখন রাফি বেশ অনেকটা আঘাত পায়। তাড়াতাড়ি করে এসে সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে এসে সোজা টিউশনি করাতে চলে আসে। টিউশনিতে তার এই অবস্থা দেখে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল আর সবকিছু খুলে বললো। যেহেতু এটা ভার্সিটি এলাকা, তাই এরকম সমস্যা প্রায়ই হয়ে থাকে। রাফি টিউশনি করাচ্ছে। টিউশনি করার সময় হঠাৎ করেই ছাত্রের বাবা চলে আসলো। সাথে বাবা একজন সিআইডি অফিসার। এসে রাফিকে বলতে লাগলো, রাফি, তুমি তো খুব ভালো পড়াও। তোমার পড়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার ছেলে এখন ক্লাসের মধ্যে সব পড়া পারে। সত্যি, তুমি আসলে অনেক ভালো পড়াও। তা এটা শেষ করে ডাইনিং রুমে এসো, তোমার সঙ্গে কিছু কথা বলবো। এরপর রফিক সাহেব চলে গেল। রফিক সাহেব চলে যাওয়ার পর রাফিও তার নিজের মতো করে পড়াতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পরে পড়াটা শেষ করার পর রাফি ডাইনিং টেবিলে এসে দেখে উনি পত্রিকা পড়ছে। উনি গিয়ে চুপচাপ একপাশে বসে পড়লো। একপাশে বসে পড়ার পরে রফিক সাহেব তার ব্যাপারে জিজ্ঞেস করলো। তখন রাফি মোটামুটি সব কিছু উত্তর দিল। রাফি শুধু হ্যাঁ অথবা না করছে। তখনই রফিক সাহেব বলতে লাগলো, রাফি, আমি কিন্তু একজন সিআইডি অফিসার। আমি মানুষের চোখ দেখে বুঝতে পারি যে সে কোন অবস্থায় আছে। তোমার চোখ বলছে তুমি ভালো অবস্থায় নেই। বলো তো তোমার কি হয়েছে? আমাকে সব কিছু খুলে বলো, যদি তোমার কোনো কিছু করতে পারি। শোনো, আমরা মানুষের সবাইকে নিয়ে নিয়োজিত থাকি সব সময়। স্যার, আপনি এটা কি বলছেন? আপনি অনেক বড় একজন মানুষ, আপনি আমাকে এভাবে বলবেন না। আপনার মতো মানুষ আসলে হয় না। আপনি যদি আমাকে টিউশনিটা না দিতেন তাহলে আমি অনেকটা সমস্যায় পড়তাম। শোনো, তুমি আমার কাছে মিথ্যা বলো না। আমি কিন্তু তোমার চোখ দেখে বুঝতে পারছি যে তোমার কোনো কিছু হয়েছে। দেখো, আমি তোমার বাবার মতো। তুমি সব কিছু আমাকে খুলে বলো, দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা। তার জন্য কোনো কিছু করতে পারলে আমার ভালো লাগবে, কারণ তোমরাই তো দেশের সম্পদ, তাই না? রাফি কোনোভাবে এগুলো বলতে চাইছিল না, কিন্তু রফিক সাহেব উনি যেভাবে কথাগুলো বলতে লাগলো, রাফিও না বলে থাকতে পারলো না, কারণ উনি একজন সিআইডি অফিসার আর উনি খুব সহজেই এগুলো বুঝতে পেরে গেছে। তার জন্য কোনো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। আর রাফিও সবকিছু খুলে বলে। আর সবকিছু শোনার পরে ওই সিআইডি অফিসার রফিক সাহেব চোখের নিচে বিন্দু বিন্দু জল জমে গেছে। রাফিও চুপ করে রয়েছে। রাফি এখন পাথর হয়ে গেছে। অনেক কান্না করেছে, কিন্তু এখন আর কান্না করতে হয় না। রাফি এখন নীরব সবকিছু সহ্য করতে পারে। এগুলো মনে হলেই ইচ্ছে করে সে তার নিজেকে শেষ করে দেবে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, সেটার জন্য রাফি এখনো বেঁচে রয়েছে। কিছুক্ষণ পরেই রফিক সাহেব তাকে বলতে লাগলো, আমি তোমাকে আমার নিজের মতো করে গড়ে তুলতে পারবো। আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে অনেক রয়েছে, আর তোমাকে দিয়েই সব কিছু হবে। শোনো, আমি তোমাকে এমন কিছু দেব যেটা পাওয়ার জন্য তুমি মোটেও আশা করনি আজ পর্যন্ত। তুমি সিআইডিতে কাজ করতে চাও?
এই কথাটা রাফি শোনার পর রাফি যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। রাফির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কখনো ভাবতেই পারেনি যে রফিক সাহেবের মতো লোক তাকে এরকম একটা অফার করবে। রাফি ভাবছে উনি হয়তো তার মন পরীক্ষা করছে। রাফি কোনো কিছু বলছে না। কিছু বলছে না দেখে আবার রফিক সাহেব বললো যে কোনো কিছু বলছো না কেন? তখন রাফি আবার বলতে লাগলো, স্যার, আমাকে দ্বারা কোনো কিছুই হবে না, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার কথা শুনে আসলে আমার অনেক ভালো লাগছে, কিন্তু এসব কিছু আমার জন্য নয়। আমি তো স্যার ততটা ভালো নই যে আমি দেশের জন্য কাজ করতে পারবো। তাছাড়া আমি মাত্র অনার্স 2য় বর্ষে পড়ি। আমার কোনো যোগ্যতা হয়নি এই এত বড় দায়িত্ব নেওয়ার জন্য। আপনি আমাকে বলছেন, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। হ্যাঁ, আছে স্যার। শোনো, আমি এতটা কাঁচা খেলোয়াড় নই যে তোমার ব্যাপারে কোনো কিছু খোঁজ না নিয়েই আমি তোমাকে এত বড় দায়িত্ব দিতে চাচ্ছি। বুঝতে পেরেছো? আমি তোমার ব্যাপারে খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। তোমার স্বভাব চরিত্র কেমন এগুলো সব কিছু খোঁজ নিয়ে তারপর কিন্তু আমি তোমাকে এগুলো বলছি। বুঝতে পেরেছো? আমি তোমাকে প্রায় বেশ অনেক দিন ধরেই লক্ষ্য করছি, ফলো করছি। আমারও একটা সিক্রেট এজেন্টের প্রয়োজন, কারণ তুমি তো বুঝতেই পারছো এই ভার্সিটিতে অনেক হাঙ্গামা লেগেই থাকে, আর এগুলোর সমাধান করার জন্য একটা সিক্রেট মাফিয়া দরকার, যেটা আমি তোমাকে তৈরি করে দেব। একদিন তুমি রাস্তা দিয়ে আসছিলে, আর তখনই একটা বকাটে ছেলে বৃদ্ধ লোককে লাঠি মেরেছিল, আর তখন তুমি ছেলেটাকে বুঝিয়ে বলেছিলে, কিন্তু ছেলেটা তোমার সঙ্গে অন্যরকমভাবে কথা বলছিল। তুমি সেটা সহ্য করতে না পেরে ছেলেটার গালে একটা থাপ্পড় দিয়ে দাও, আর তখন ওর কিছু বন্ধু বান্ধব আসে আর তুমি সেখানে মারামারি করো, মনে আছে? আর এমনকি আজকে যখন তুমি আমার বাসায় এসেছো তখন কিন্তু ওই ছেলেগুলো তোমাকে মেরে দিয়েছে আবারও। আসলে ওরা দুই দলের মধ্যে একটা ঝগড়া আছে, সেটা আমিও খুব ভালোভাবে জানি। কিন্তু ওই যে বললাম, সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছে তোমার সঙ্গে। আমার ফাইটিং কনফিডেন্স, তোমার আচার আচরণ সব কিছু আমার ভালো লেগেছে। শোনো, সিআইডিতে সব কিছু থাকলেও ডিসিপ্লিনটা মেনটেন করতে হয় সবচেয়ে বেশি। আমার মনে হয় তুমি সেটা পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কালকে তুমি এই ঠিকানায় চলে আসবে, আর আমি তোমাকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেব। তুমি পড়াশোনা কমপ্লিট করতে থাকবে। এরপর এগুলো শোনার পর রাফি শক্ত করে রফিক সাহেবকে জড়িয়ে ধরলো। রফিক সাহেবকে জড়িয়ে ধরার পরে রফিক সাহেবের কাছে কান্না করে দিল। কিছুক্ষণ পরই রফিক সাহেব রাফিকে শান্ত করলো। শান্ত করার পর রাফিকে বলতে লাগলো। এরপর রাফি সেখান থেকে চলে আসলো। রাফির মনটা অনেক ভালো, কারণ এইটুকু শোনার পরে যে কারো মন ভালো হয়ে যাবে। রাফি ভাবলো এখন নীলাকে কল দিয়ে জানাবে, কিন্তু রাফি এটা করলো না। রাফির মনে হলো সে চাকরিটা পাওয়ার পরে তাকে সারপ্রাইজ দেবে, আর এভাবেই রাফি আর নীলাকে বিষয়টা জানালো না। রাফি সরাসরি বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লো। তখনই নীলা কল দিল। নীলা কল দেওয়ার পর রাফিকে বলতে লাগলো, কি রে, তুই মেসে কখন এসেছিস? আমি না তোকে বলেছি যে তুই মেসে আসার পর আমাকে একটা কল দিয়ে জানিয়ে দিবি? আমি যে সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা শোন, আমার ফোনে টাকা নেই, তুই মেসেজ কর, বুঝতে পেরেছিস? এরপর রাফি কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পর সে নীলার সঙ্গে মেসেজে কথা বলতে থাকে। এভাবেই সময়টা পার হয়ে যায়। রাফি কথা বলা শেষ করে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা রাফি খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয়। রেডি হওয়ার পরে রাফি যথারীতি নাস্তা করে এসে কালকে দেওয়া সে ঠিকানায় চলে আসলো। সেই ঠিকানায় এসে ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই একটা অফিসার এসে তাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পর দেখলো রফিক সাহেব সেখানে বসে আছে, আর রফিক সাহেব রাফির কাছ থেকে ফাইল নিল। ফাইল নিয়ে নেওয়ার পর রাফির সব কিছু দেখতে লাগলো। তখনই আরেকটা অফিসার রাফিকে নিয়ে অন্য জায়গায় চলে আসলো। অন্য জায়গায় আসার পর রাফির শরীর ভালোভাবে চেক আপ করলো যে সব কিছু স্বাভাবিক রয়েছে। এরপরে এভাবে পার হয়ে যায় 2-3 দিন। রাফির সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। রাফি আজ সন্ধ্যায় ট্রেনিংয়ে চলে যাবে 6 মাসের জন্য, আর তাই নীলার সঙ্গে পার্কে দেখা করতে এসছে। কিন্তু রাফি এখনো নীলাকে কোনো কিছু জানায়নি। বিকেলবেলা দুজনে মিলে পার্কের মধ্যে বসে আছে। বসে থাকার পরে রাফি বলতে লাগলো, দোস্ত, তুই আমার জন্য যা কিছু করেছিস সেটা আমার জন্য অনেক করেছিস। তোর মতো বন্ধু যেন সবার কপালে জোটে। আসলে তুই না থাকলে আমি যে কোথায় থাকতাম সেটা আসলে বলা লাগতো না। তুই আছিস বলে আমি এখন পর্যন্ত টিকে আছি। তুই কি বলছিস এসব? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আর আমি এগুলো কেন করেছি এটা তুই এখন বুঝবি না, তুই এটা পরে বুঝতে পারবি। আচ্ছা, হঠাৎ করে তুই এসব কথা কেন বলছিস? তুই কি কোথাও চলে যাচ্ছিস নাকি যে এসব কথা বলছিস? হ্যাঁ, কোথাও তো চলেও যেতে পারি, তোকে রেখে অনেক দূরে। তখন তুই আমাকে ভুল বুঝবি, তাই না?
আমি জানি তুই ভুল বুঝবি তখন। আসলে আমার কিছুই বলার থাকবে না। দেখ রাফি, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। তুই জানিস যে আমি সব হেয়ালি মার্কা কথাবার্তা একদমই শুনতে পারি না। যা বলার স্টেট কার্ড বলবি। শোন, আমি তোকে একটা কথা বলছি। আমি যদি কখনো তোর কাছ থেকে দূরে সরে যাই, তাহলে তুই কখনোই আমাকে ভুল বুঝিস না প্লিজ। কারণ এখন আপন বলতে তুই ছাড়া আমার কেউ নেই। আরেকজন আছে, সে আমার বাবার বয়সী। সে না থাকলে আসলে আমি কখনোই এত ভরসাটা পেতাম না। এরপর এভাবে অনেক কথা বলতে লাগলো রাফি। রাফির অনেক কষ্ট হচ্ছে নীলাকে ছেড়ে যাবে। রাফিও নীলাকে অনেক ভালোবেসে ফেলেছে এবং রাফি এটাও বুঝতে পারছে যে নীলাও তাকে ভালোবাসে। তার সে ভালোবাসার কথা বুঝতেই নীলা বারবার রাফিকে বোঝাতে চায়, কিন্তু রাফি বুঝে না বোঝার ভান করে। রাফির এখন যে কোনো কিছুই করার নেই, কারণ উপর থেকে অর্ডার আছে, সে কাউকে বলতে পারবে না। তাই রাফি নিরুপায় অন্য বিষয় নিয়ে কথা বলতে লাগলো। সন্ধ্যার সময় রাফি রিক্সা নিয়ে নীলাকে তার হোস্টেলে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর রাফিও হাঁটতে হাঁটতে মেসে চলে আসে। মেসে আসার পর এসে সে সব কিছু গুছিয়ে নেয়। গুছিয়ে নেওয়ার পর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে সে বের হয় একটা ব্যাগ নিয়ে। সে যথারীতি সিআইডি অফিসে চলে আসলো। সেখানে একটা গাড়ি রাখা আছে আর তার সঙ্গে আরও দুটো ছেলে তার সঙ্গে ট্রেনিংয়ে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখনই অন্য একটা অফিসার আসলো। অফিসার এসে ওদের সঙ্গে কথা বললো। কথা বলা শেষে ওরা তিনজন গাড়িতে উঠে পড়লো। অফিসারের সামনে বসে পড়েছে। রাফি রফিক সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। দেখতে দেখতে পার হয়ে যায় 6টা মাস। রাফি ট্রেনিংয়ে ভালো করার জন্য সে আরও 6 মাস কমানো ট্রেনিং দেয়, কারণ তাকে সিক্রেট এজেন্ট হিসেবে পাঠানো হবে। সেটার জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কারণ সে এই 6 মাস ট্রেনিংয়ের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করেছে। আর এটা দেখে সবাই অনেক খুশি। রাফি রফিক সাহেবের মান সম্মান রাখতে পেরেছে। রফিক সাহেব ডিপার্টমেন্টে খুব বড় করে বলেছিল, এই ছেলেটা সিক্রেট এজেন্ট হওয়ার যোগ্য। আমি এতদিন এর মধ্যে কাউকে খোঁজ করেছিলাম। রাফি আরও 6 মাসের ট্রেনিংয়ের জন্য চলে গেল। এভাবে পার হয়ে যায় একটা বছর। 1 বছর পর রাফি আজকে সেই শহরে ফিরল। অফিসে গিয়ে স্যারের সামনে দাঁড়ালো। সিআইডি অফিসে গিয়ে স্যারের সামনে দাঁড়ানোর পর স্যার রাফির দিকে তাকিয়ে আছে। তখন রাফি বলতে লাগলো, স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। স্যার, নতুন মিশনের কথা বলেন। প্রথমেই তোমাকে স্বাগত জানাচ্ছি। এখন সরাসরি কাজের কথায় আসি। তুমি আমাদের সিক্রেট এজেন্ট। তোমার কাছে যেগুলো অন্যায় মনে হবে তুমি তাদেরকে সরাসরি গুলি করতে পারো। তার জন্য তোমাকে কোনো জবাব দিয়ে করতে হবে না। আর আমার বিশ্বাস যে তুমি তোমার দায়িত্ব পালন করবে সঠিকভাবে। আর মিশনটা হলো সেই ভার্সিটি, যে ভার্সিটির কথা আমি তোমাকে আরও 1 বছর আগে বলেছিলাম। এই ভার্সিটিতে দিনের পর দিন চোরাচালান এবং মেয়ে দর্শন হয়ে যাচ্ছে। এখন তোমাকে এগুলো বন্ধ করতে হবে। এটা পেছনে কে আছে, কার কথা এসব কাজ চলছে, সব কিছু তোমাকে জানতে হবে। আর সবগুলোকে নিশ্চিহ্ন করে দেবে তুমি। জি স্যার, আমি কালকে থেকে মিশনে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। স্যার, ফাইলটা দেওয়া যাবে কি? এরপর রাফি ফাইলটা দিলে তার ক্যাবিনের মধ্যে চলে আসে। ক্যাবিনে চলে আসার পর সে কম্পিউটারের ফাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করতে লাগলো। রাফি এগুলো করতে করতে সময়টা পার করে দিল। বিকেলবেলা রাফি তার টিম সহকারে বের হলো। টিম নিয়ে সোজা একটা নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল একটা গাড়ি থেকে একটা মেয়ের শব্দ আসছে। রাফি গাড়িটা দেখে গাড়িটিকে ফলো করতে লাগলো। একটা মেয়েকে হয়তো জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা চিৎকার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মুখ চেপে ধরে আছে। রাফি সেই অনুযায়ী ফলো করতে লাগলো। করতে করতে দেখলো একটা জঙ্গলের ভিতরে চলে আসলো। জঙ্গলের ভিতরে এসে এই গাড়িটা কিছু দূরে রাখলো, যেন ওরা কোনোভাবেই টের না পেয়ে যায়। রাফি তার টিম সহকারে বের হলো গাড়ি থেকে। আর বের হওয়ার পর সে পিস্তল তাক করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল ভার্সিটির ভিপি আরমান সেখানে দাঁড়িয়ে আছে। আরমানের সঙ্গে আরও বেশ কজন ছেলেরা দাঁড়িয়ে আছে। তখনই গাড়ি থেকে মেয়েটাকে কয়েকজন ধরে নিয়ে আরমানের সামনে নিয়ে গেল। আরমানের সামনে নিয়ে যাওয়ার পরেই আরমান মেয়েটাকে মুখ খুলে দিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মারার পর আরমান বলতে লাগলো, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তুই কোর্টে উঠবি, তাই না? তোর সাহস কত বড়! তুই আমার ব্যাপারে কথা বলতে চাস? তোর সিআইডি বাবারা আমার কোনো কিছুই করতে পারবে না। পুলিশকে আমি কিনে নিয়েছি, আর সিআইডিকেও আমি কিনে নেব। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। শুধু তোকে না, তোর বোন, তোর ফ্যামিলিতে যতগুলো মেয়ে আছে সবাইকে নিয়ে আসবো। আমি নিয়ে এসে পাচার করে দেব। রাফি মেয়েটার কণ্ঠটা শুনে কিছুটা থমকে গেল, কারণ এটা তো তার চিরচেনা কণ্ঠ, যার কারণে সে এতটা সাপোর্ট পেয়েছে। তার কণ্ঠকে খুব সহজেই ভুলে থাকা যায়?
এই একটা বছর সে নীলাকে অনেক বেশি মিস করেছে। নীলাকে এইখানে এভাবে দেখতে পারবে এটা কখনোই রাফি আশা করেনি। এরপর রাফি চারদিক থেকে সবাইকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর রাফি গুলি করতে লাগলো। ওরাও রাফির ওপর গুলি করছে। রাফির সঙ্গে পারলো না। রাফি কমান্ডো স্টাইলে সবাইকে মাটিতে শুইয়ে দিল। আরমান পালিয়ে গেল। রাফি ইচ্ছে করে এটা করেছে, কারণ এখন যদি আরমানকে ধরে নেওয়া হয় তাহলে উপর থেকে অনেক চাপ আসতে পারে। তাই সকল প্রমাণ জোগাড় করে এরপর আরমানকে ধরতে হবে। তাছাড়া নীলা এখন সেভ আছে, এটাই অনেক বেশি কিছু। ঘর থেকে বের করে আনার সময় দেখতে পেল আরো 10-15 জনের মতো মেয়ে সেখানে পড়ে আছে। আর রাফি তার সহকারী অফিসার নাফিসকে বলতে লাগলো, নাফিস, এই মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দাও, আর ওদের যেন কোনো অসুবিধে না হয়। রাফি নীলাকে টানতে টানতে তার গাড়িতে নিয়ে আসলো। অনেক দামি একটা গাড়ি। নীলা এই গাড়ির কথা অনেক শুনেছে, কারণ রাফির নিজের টাকায় রোলস রয়েস গাড়ি কিনেছে। আর সেই গাড়িতে নীলাকে বসিয়ে দিল। নীলা গাড়িতে ওঠার পরে রাফির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এই নীলার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে এটা রাফি, কারণ সে যে রাফিকে অনেক বেশি মিস করেছে। কিন্তু রাফি তার কোনো খোঁজ নেয়নি। রাফি গাড়ি ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরেই একটা নিরিবিলি জায়গায় এসে থামলো। রাফি গাড়ি থেকে নেমে নীলাকে বেরোতে বললো। নীলার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই রাফি তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে কি করে আসলে? তুমি ওদের সঙ্গে কেন ঝামেলা করতে গেলে? আর কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। সরি, আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আমি কি আপনাকে চিনি যে আপনি আমাকে তুমি করে কথা বলছেন? ভদ্রতা বজায় রেখে কথা বলুন আমার সঙ্গে। আর আমার কি হয়েছে এটা আপনাকে কেন বলতে যাব? আপনি কে? দেখো, এখন কিন্তু এসব কথা বলার সময় নেই। আমি তোমাকে সবকিছু পরে খুলে বলবো। আমার কাছে কোনো উপায় ছিল না তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য। প্লিজ তুমি বলো যে তোমার কি হয়েছে ওদের সঙ্গে। রাফি নীলাকে অনেকভাবেই কথা বলতে লাগলো, কিন্তু নীলা কোনোভাবেই কোনো কথার উত্তর দিচ্ছে না। রাফির অনেক রাগ উঠে গেল, কারণ এই মুহূর্তে নীলার কথা শোনাটা তার জন্য অনেক জরুরি একটা বিষয়। এর জন্য রাফি রাগে নীলাকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মারার পর রাফি বলতে লাগলো রাগী কণ্ঠে, একজন সিআইডি অফিসারকে আপনি বক্তব্য দিতে বাধ্য। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ওদের সঙ্গে আপনার কি ঝামেলা হয়েছে, আপনি সেটার উত্তর দিতে বাধ্য। আপনি বলেন। নীলা রাফির এই অবস্থা থেকে অনেকটাই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে নীলা বলতে লাগলো, আসলে ওরা আমার বান্ধবীকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল, কিন্তু আমার বান্ধবী ছেড়েতে রাজি হয়নি। আমার বান্ধবীর নাম হলো রিয়া। রিয়া রাজি হয়নি, কিন্তু ওরা জোর করে এসব করাতে চেয়েছিল, এমনকি করিয়েছে। তার জন্য রিয়া পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, কিন্তু সেটাকে কোনো কাজ হয়নি। আর যখনই সিআইডিতে জানে তখনই তাকে গুলি করে মেরে ফেলেন। আর এটা আমার সহ্য হচ্ছিল না, কারণ চোখের সামনে সব কিছু হচ্ছিল, কিন্তু আমি কোনো কিছু করতে পারছি না। তার জন্য আর কি ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে। আর শোনো, আমি সেদিন তোমাকে কথাগুলো বলতে গিয়ে বলতে পারিনি। আমার যেদিন কোনো কিছু করার ছিল না, কারণ সেদিন আমার ট্রেনিংয়ে যাওয়ার ডেট ছিল। আমি ট্রেনিংয়ে চলে গিয়েছিলাম। আসলে আমি সিআইডিতে জয়েন করেছিলাম, কিন্তু কোনো কিছু উপায় ছিল না তোমাকে সব কিছু জানানোর জন্য, কারণ এটা উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্যই তোমাকে কোনো কিছু বলে যেতে পারিনি। চলো তোমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিই। আমি এখন হোস্টেলে থাকি না, আর আমি এখন আমার ফ্যামিলির সঙ্গে ঢাকায় থাকি। আপনার মতো সিআইডি অফিসার আমার সঙ্গে কথা বলছে, আপনার মান সম্মান চলে যাবে না? কারণ আপনি তো অনেক বড় একজন মানুষ, আমি তো সাধারণ একটি স্টুডেন্ট। দেখো, তুমি আমার সঙ্গে এরকম কেন কথা বলছো? আমি তোমার আছি, তোমারই থাকবো সব সময়। আমি তোমার সঙ্গে জানি অনেক অন্যায় করেছি, তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি প্রতিটা সময় তোমাকে মিস করেছি। এরপর নীলা গাড়িতে উঠে পড়লো। রাফি কোনো কিছু বলতে পারলো না, কারণ রাফি জানে নীলাকে এখন কোনো কিছু বলেও লাভ নেই। নীলা তার উপর অনেক অভিমান করে আছে। সময়ের সাথে সাথে তার অভিমানগুলো কেটে যাবে। এরপর রাফিও ড্রাইভ করতে থাকে। ড্রাইভ করতে করতে নীলার দেখানোর মতো তাদের বাসার সামনে চলে আসে। রাফি নামিয়ে দেয় নীলাকে। নামিয়ে দেওয়ার পর রাফি বলল, তুমি কালকে ভার্সিটিতে যাবে, আর ভার্সিটিতে যাওয়ার পরে তুমি সাধারণভাবে চলাফেরা করবে। আমি যতদিন আছি ততদিন তোমার কোনো চিন্তা নেই। এরপরে নীলা আর কোনো কথা না শুনে চলে যায়। রাফি আরও কিছু কথা ছিল, কিন্তু সেগুলো আর বলতে পারলো না। রাফিও সেই গাড়িটা ড্রাইভ করতে লাগলো। রাফি ড্রাইভ করতে করতে এসে বাসার দিকে যাচ্ছে। হঠাৎ করেই নাফিস তার ফোনে কল দিল। নাফিসের কলটা রাফি গাড়ি সাইড করে রিসিভ করলো। গাড়ি সাইড করে রিসিভ করার পর নাফিস তখন ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, এইমাত্র আমি একটা মেয়েকে নদীর পাড়ে পেয়েছি। মেয়েটাকে ধর্ষণ করে তারপর মেরে ফেলা হয়েছে।
মেয়েটা এমন কিছু জায়গায় ওরা ছুরি দিয়ে কেটেছে যেটা বলার বলার মতো নয়। আপনি কি আসবেন? ঠিক আছে, আমি এক্ষুনি আছি। আর তোমরা আলামত সংগ্রহ করে দেখো কোনো কিছু পাও কিনা, বুঝতে পেরেছো? আর আশেপাশে সবাইকে জিজ্ঞেস করো কেউ দেখেছে কিনা। রাফি তাড়াতাড়ি করে সে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়ে আসার পর দেখলো তার টিমের সকল সদস্য আশেপাশে খোঁজাখুঁজি করছে। রাফি গিয়ে লাশটা ভালোভাবে উল্টিয়ে দেখলো। উল্টানোর পর রাফি তাকে ভালোভাবে চেক করতে লাগলো। চেক করতে দেখতে পেলো লাশটাকে আরো 2 দিন আগে মারা হয়েছে, কিন্তু এখানে ফিরে যাওয়ার সময় তো কেউ না কেউ দেখার কথা। রাফি চারপাশে জিজ্ঞেস করতে লাগলো। রাত হয়ে গেছে, তবুও নদীর পাড়ে মাঝে মাঝে কিছু লোক দেখা যাচ্ছে, বিশেষ করে যারা নদীতে নৌকা চালায়। মাঝিদেরকে ভালোভাবে জিজ্ঞেস করতে লাগলো রাফি। তখনই একটা নৌকার মাঝি তাদেরকে দেখে দূরে কোথাও চলে যেতে লাগলো। রাফি চোখ দিয়ে সাড়া দিয়ে নাফিসকে ধরে আনতে বলল। নাফিস গিয়ে মাঝিটাকে ধরে আনলো। তখনই হঠাৎ করেই ওখানে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণটা অনেক বড় হওয়ার কারণে রাফির টিমের একজন সদস্য খুবই গুরুতর আহত হয়। তাড়াতাড়ি করে রাফি যে গাড়ি দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। রাফির মাথায় কোনো কাজ করছে না, কারণ এটা তো যে কেউ জানে যে সে এখানে আসবে। তার মানে এটা হচ্ছে ইচ্ছে করে এই লাশটাকে রেখে যাওয়া হয়েছে। রাফি তখন বলতে লাগলো, নাফিস, তুমি তাড়াতাড়ি করে এখানে যত ভারী ঘর রয়েছে সবগুলো ভালোভাবে চেক করতে থাকো। আর আশপাশের জায়গাটা খুব ভালোভাবে দেখবে, ওখানে কোনো না কোনো কিছু উত্তর পাওয়া যাবে। আর এই মাঝেটাকে আমার কাছে দিয়ে যাও, তাড়াতাড়ি করো, আমি আরও কিছু ফোর্স পাঠাচ্ছি। তখনই নাফিস তার মতো করে চলে গেল। নাফিসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস সেটা যথাযথভাবে পালন করছে। আর এদিকে রাফি সে রফিক সাহেবকে ফোন করার পর রফিক সাহেব কিছুক্ষণ পরই আরও কিছু ফোর্স পাঠিয়ে দিল। আর ফোর্সগুলো রাফির কথা মতো কাজ করতে লাগলো। এদিকে রাফি সেই মাঝিটাকে ধরে এনে তার গাড়ির কাছে নিয়ে আসলো। গাড়ির কাছে নিয়ে আসার পর রাফি জিজ্ঞেস করতে লাগলো, দেখুন চাচা, আমি আপনাকে ভালো মতো জিজ্ঞেস করছি। আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে সব কিছু জানেন। প্লিজ আপনি যা জানেন সেটা আমাকে বলেন, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। আপনার কোনো কিছুই হবে না, আপনি নির্ভয়ে আমাকে সব কিছু বলেন। স্যার বিশ্বাস করেন, আমি এসবের কোনো কিছু জানি না। আমি আসলে সিআইডিদেরকে অনেক ভয় পাই, কারণ ওদের ব্যাপারে অনেক কথা শুনেছি, তো সেজন্য আমি ভয়ের জন্য পালিয়ে গিয়েছিলাম। আমি এসবের কোনো কিছুই জানি না। এই লাশটা কোথা থেকে আসলো, কি করে আসলো, সেটা আমি কোনোভাবেই কোনো কিছু বলতে পারবো না। প্লিজ আর আমাকে ছেড়ে দিন। আমি অনেক অসহায় একটা লোক। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার পথে বসে যাবে। চাচা, আমার কাছে মিথ্যে বলবে না। আপনার চোখ বলছে আপনি কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত হয়েছেন। প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলুন, না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার আমি সত্যি বলছি, আমি তেমন কোনো কিছুই জানি না। আমি যদি জানতাম তাহলে আমি অনেক অসহায় একটা লোক। আমার উপর আমার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। আপনি তাহলে সরাসরি কোনো মুখ খুলবেন না, আপনি আমাকে কঠোর হতে বাধ্য করছেন। আমি আপনাকে এখনো বলছি আপনি নির্ভয়ে সব কিছু বলুন, আমি আপনাকে সাপোর্ট দেব। আপনার কোনো কিছুই হবে না। কে বা কারা এটা করেছে আপনি আমাকে বলুন প্লিজ। অনেক গরিব একজন মানুষ। আমার একটা ফুটফুটে কন্যা ছিল, সে এই কলেজে পড়াশোনা করত। আমি অনেক কষ্ট করে তাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করেন, আর কিছুদিন পরেই আমার মেয়েটা একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটা নাকি অনেক বড় লোক, অনেক ক্ষমতা। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এত বড় ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই হতে পারে না। আমি আমার মেয়েটাকে না করেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে সঙ্গ না চলার জন্য। আমি আমার মেয়েটাকে না করেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে না চলার জন্য, কিন্তু আমার মেয়েটা কোনো কথা শুনেনি। একদিন ছেলেটা তার কিছু লোকজন নিয়ে আমার বাড়িতে উঠে পড়ে। ছোট একটা ঘর, সেই ঘরে উঠে পড়ার পরে আমাকে দুজন ধরে রাখার পরে আমার সামনে আমার মেয়েটাকে নষ্ট করে, তারপর আমাকে ভুলে যায়। আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমাকে পুরো মেরে ফেলবে ওরা। অনেক খারাপ। আমি ভয়ে আর কোনো কিছু বলিনি। আর সেদিন আমি দেখেছিলাম যে ওরাই লাশটাকে রেখে গিয়েছে। ছেলেটার নাম হলো আরমান চৌধুরী। ও আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত বড় তথ্য দিলেন। আমি আপনার সাথে আছি। আপনি কি চান না যে আপনার মেয়ের খুনির প্রতিশোধ নেওয়ার জন্য? আর আপনার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়েটা 2 দিন পরেই আত্মহত্যা করে মারা গেছে। আর আমি এখানে 2 দিন আগে অনেক ভোরে ওই আরমানের গাড়িটা দেখেছিলাম। আরমানের গাড়িটা দেখার পরে ওই গাড়ি থেকেই এই মেয়ের লাশটা এখানে রেখে যাওয়া হয়েছিল। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু জানি না স্যার। আমাকে বলুন, আমার কোনো কিছু হবে না। আমি কি আমার মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবো?
আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনের প্রতিশোধ আমি নিয়ে নিব। আপনি দেখবেন ওদের অনেক ভয়ঙ্কর একটা শাস্তি হবে। আপনি এখন যেতে পারেন। আর কোনো কিছু হলে এই নাম্বারে কল দিয়ে জানাবেন, আমি সবসময় আছি আপনার পাশে। এরপর রাফি এগুলো তার ভিডিও রেকর্ড করে নিল। ভিডিও রেকর্ড করার পর রাফি তাদের বাড়িতে গেল। এটা বস্তির মতো একটা জায়গা। বস্তিতে যাওয়ার পরে সকলের কাছে জিজ্ঞেস করতে লাগলো। সকলে আরমানের বিরুদ্ধে কথা বলতে লাগলো যে আরমান এখানে এসেছিল, আসার পর মেয়েটাকে ধর্ষণ করেছে। আর এগুলো ভিডিও করার পর রাফি বাসায় নিয়ে আসলো। বাসায় আসার পর এগুলো রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিল। রফিক সাহেব এগুলো পাওয়ার পরে রাফিকে কল দিল। কল দেওয়ার পরে রাফিকে বলতে লাগলো, রাফি, আমি জানতাম রাফি তুমি খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবে। ঠিক আছে, তুমি লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। দেখো গ্লাসটা থেকে আর কোনো কিছু জানা যায় কিনা। আর তুমি তোমার মতো অ্যাকশন নিতে পারো, যে কোনো তোমার যা যা প্রয়োজন তুমি সেটা আমাকে বলবে। আমি সকল কিছু তোমার প্রয়োজন মেটাতে পারবো। স্যার, আমি 2 দিন পরেই একসাথে যাব। আর আমার কোনো কিছু লাগলে আপনাকে জানাবো স্যার। এগুলো আপনার কাছে সাবমিট করলাম, আমি যে কোন সময় আরমানকে অ্যারেস্ট করতে পারি। এরপর রাফি আরও কিছু কথা বলে সে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে রাফি রিপোর্টগুলো তৈরি করতে লাগলো। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। রাতের বেলা রাফি খাবার খেয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর সে নীলাকে কল দিল, কিন্তু নীলা কল রিসিভ করছে না। বেশ কিছুক্ষণ পরে নীলা কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে সে চুপ করে আছে। তখনই রাফি বলতে লাগলো, কি ব্যাপার, তুমি সেই সময় আমার কোনো কথা না শুনে চলে গেলে কেন নীলা? তুমি একটু প্লিজ বুঝতে চেষ্টা করো, আমি একটা অপারেশনে আছি, আমি তোমাকে সময় দিতে পারছি না। একটু বুঝতে চেষ্টা করো তুমি। আমি কি আপনাকে কোনো কিছু বলেছি যে আমাকে সময় দিন? আপনি আমি তো আপনাকে কোনো কিছু বলিনি। আপনি কেন কল দিয়েছেন আমাকে? আপনি আমাকে কল দিবেন না। শোনো, আমি যখন ট্রেনিংয়ে চলে যাই তখন আমি চেয়েছিলাম যে তোমাকে সব কিছু বলার জন্য, কিন্তু আমাকে না বলেছিল, কারণ যদি জানিয়ে দিতাম তাহলে অনেকটা সমস্যা হতো। প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। এখনো আমার ব্যাপারে তেমন কেউই জানে না, কারণ আমি একটা অপারেশনে আছি। জাস্ট তুমি জানো, প্লিজ একটু কথাটা বুঝতে চেষ্টা করো। আমার সঙ্গে কথা বলতে হবে না। আমার সঙ্গে কথা বললে ওরা আমার ব্যাপারে জেনে যাবে, আর ওরা আপনার সঙ্গে না পেরে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আপনার সকল প্ল্যান বরবাদ হয়ে যাবে। তার জন্য আমার সঙ্গে কথা না বললেই ভালো হবে আপনার। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। আর শোনো, আমি মনে হয় রিয়ার লাশটা পেয়ে গেছি। রিয়ার লাশটাকে আমি নদীর পাড়ে পেয়েছি। লাশটাকে অনেক বাজেভাবে মেরেছে, কিন্তু আসলে কিছু করার ছিল না আমাদের। আমি জানতাম ওরা রিয়াকে বাঁচতে দেবে না, ওরা রিয়াকে মেরে ফেলবে। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, রাখলাম। আমি যাকে ভালোবাসতাম সে আমার মনটা বুঝলো না। আজ 1 বছর পরে তার সঙ্গে দেখা হলো, কিন্তু সে আমাকে একটা কথাও জিজ্ঞেস করলো না যে আমি ভালো আছি কিনা। সে আমাকে সরাসরি অন্যদের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো। এসব ব্যাপারে ভালোই। এই 1 বছর আমি কিভাবে যে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। এরপর রাফি হাসতে হাসতে কলটা কেটে দেয়। রাফি বুঝতে পারছে যে কথাগুলো তাকেই বলেছে। রাফি কল কেটে দেয়। সে নীলার কথাই ভাবতে লাগলো। মেয়েটা তাকে এখনো অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনোভাবে প্রকাশ করছে না। রাফি তারপর ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি খাবার খেয়ে রেডি হয়ে নিল। রেডি হওয়ার পর ছদ্মবেশে সে বের হলো। রাফি একটা সাধারণ ছেলের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই দেখলো আরমানের গাড়িগুলো যাচ্ছে। আরমানের গাড়ির মধ্যে এমপি সাহেব বসে আছে। রাফির বিষয়টা অনেকটা খটকা লাগলো। তার মানে এমপি সাহেব এটার মধ্যে যুক্ত আছেন, হতেও পারে। রাফি হাঁটতে হাঁটতে এসে ভার্সিটি চলে আসলো। ভার্সিটিতে এসে সে ভার্সিটিতে গিয়ে এক পেছনে বসে আছে। পেছনে এমনভাবে বসে আছে যে কেউ বুঝতে পারবে না সে সিআইডি অফিসার। রাফি এভাবে বসে থাকার পর কিছুক্ষণ পরে নীলা চলে আসলো। নীলা তার থেকে কিছুটা দূরে বসে আছে। তখন রাফি বলতে লাগলো ফাজলামি করে, কি ব্যাপার, আমি তো তোমাকে এখানে আসতে বলিনি, তাহলে তুমি আমার এখানে কেন এসেছে বলে চলে যাও। এখান থেকে রাতের বেলা তো কথা বলতে চাইলাম, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বললে না। নীলার হাতে একটা পানির বোতল ছিল। সেই পানির বোতলটা রাফির গায়ে ঢেল দিল। রাফি এই বোতলটা ধরে নিয়ে নীলার সামনে গেল। নীলার সামনে যাওয়ার পর নীলার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। নীলার অনেক রাগ উঠে গেল। তখন রাফি বলতে লাগলো, এত রাগ করার কোনো কিছু নেই। আমি অপারেশন শেষ করেই আপনাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? এরপর নীলার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যার সময় রাফি তার টিম সহকারে জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের কাছে চলে আসতেই সে তার ফোর্সগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলতে বলল। রাফির কাছে অস্ত্র আছে, যে এখানে এমপিও রয়েছে, খবর আছে এটার। রাফি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা লুকানো জায়গা পেয়েছে।
সেখানে লুকিয়ে পড়লো। লুকিয়ে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য দেখতে লাগলো। হঠাৎ করে দেখতে পেলো তার সঙ্গে বসে কথা বলছে, তার মানে রিফাত তার ভাই এসব কাজ করে থাকে। রাফি এগুলো দেখে কি করবে সেটা বুঝতে পারছে না। তখনই মনে হলো যে তার দায়িত্বের কথা, তার দায়িত্বের কাছে সে হার মানবে না। এসব আবেগ দিয়ে তার কখনো কিছুই হবে না। রাফির উপর যে দায়িত্ব আছে সেটাই পালন করবে। রাফি এইভাবে সবাইকে গুলি করতে লাগলো। সবাই চারদিক থেকে গুলি করছে। তখনই রিফাত এখানে চলে আসলো। রাফি কোনো উপায় না পেয়ে রিফাতের পায়ে গুলি করলো। তুই এতটা নিচে নামতে পারলি কি করে? তুই শেষ পর্যন্ত তোর ভাইকে গুলি করতে পারলি? আমি তোমাকে গুলি করিনি। তোমার উপর আমার শ্রদ্ধাবোধ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। একজন সিআইডি অফিসার সে একটা অপরাধীকে গুলি করেছে, বুঝতে পেরেছো? আমি আর সেই রাফি নই যেটা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বের করে দিয়েছিলে। তুমি যেটা অন্যায় করেছো সেটা তোমাকে এখন শাস্তি পেতে হবে। সবকিছু স্বীকার করো, না হলে তোমাকে আমি এখানে ক্রস ফায়ার করতে বাধ্য হব। তুই চলে যাওয়ার পর আমি কিছুদিন পর জানতে পারি যে তোর আসলেই কোনো দোষ ছিল না, সেজন্য জায়গায় অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিলিস। সব কিছু নিয়ে আর সব কিছু মিলিয়ে আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম। আর আমি কোথা থেকে যে এই পথে চলে আসছি সেটা বলতে পারবো না। আর এদের সঙ্গে চলতে চলতে আমি অনেকটা লোভী হয়ে গেছিলাম, যে জন্য আমি এই পথে চলে এসেছি। তুই তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করলেও এই সমাজ তোমাকে ক্ষমা করবে না। এই আইন তোমাকে কখনো ক্ষমা করবে না। আমি আইনের রক্ষক, আমি চাই না আইনের এক ফোঁটা অসম্মান করতে। আমার উপর যেটা দায়িত্ব আছে সেটাই পালন করব। কারণ সরকার আমাকে ট্রেনিং দিয়েছে, সব কিছু দিয়েছে। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে, কিছু করার নেই। এখনো বলছি তুমি সব কিছু স্বীকার করো, না হলে কিন্তু আমি তোমাকে ক্রস করতে বাধ্য হব। তোমাদের কোথায় কোথায় শাখা রয়েছে সেটা আমাকে বলো। হ্যাঁ, আমি তোকে বলছি, আমাদের এই জায়গাগুলোয় আমাদের শাখা রয়েছে। এখানে আমরা গোডাউনে সব কিছু রেখে সব কিছু সাপ্লাই করি। এখন আমরা এখানে মিটিং করতেছি সামনে কি করব, কারণ সিআইডি ব্যাপার আমরা অনেক আগেই জানতে পেরেছি। যে কোনো একজন অফিসারকে আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সেই অফিসার যে তুই, সেটা আমি যদি বুঝতে পারতাম তাহলে আজকের আর এই দিন দেখতে হতো না আমরা। তুমি কি মনে করো সে সিআইডি অফিসাররা তোমার পাটক্ষেত থেকে উঠে এসেছে এত ট্রেনিং এত কিছু করে? যদি আমাদের মাথার মধ্যে এটুকু না থাকে যে কিভাবে অপারেশন করতে হবে আর কিভাবে তোমাদেরকে ধরতে হবে, এটা যদি না থাকে তাহলে আমরা সিআইডি অফিসার হওয়ার যোগ্য নেই, বুঝতে পেরেছো? তোমরা যদি এক ধাপ এগিয়ে যাও তাহলে আমরা 3 ধাপ এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে রাখতে চায় আর রাখতে আসলে কখনোই পারবে না, কারণ সত্যের জয় সবসময় হয়, এই কথাটা মনে রাখবে। গুলি করার পরে রিফাত বলতে লাগলো। এরপর রাফি নাফিসকে মাইক্রোফোনে বললো এদিকে আসার জন্য। কিছুক্ষণ পরে নাফিস চলে আসলো। নাফিস আসার পরে রাফি নাফিসকে বলতে লাগলো এই জায়গাগুলোতে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য। নাফিস হেলিকপ্টারে করে চলে গেল। নাফিস চলে যাওয়ার পরে রাফি রিফাতকে মারতে লাগলো। মারতে মারতে পুরো আধমরা করে ফেলেছে। তখনই আরমান তাকে পেছন দিক থেকে গুলি করেছে। রাফির হাতে গুলিটা লেগেছে। রাফিও কমান্ডো স্টাইলে তাকে গুলি করে শুয়ে দিল। সামনে গেল। আরমানের সামনে যাওয়ার পরেই আরমান বলতে লাগলো রাফি, আমাকে ছেড়ে দে। আমি আর কখনই এসব কাজ করব না। আমি এখন থেকে ভালো কাজ করব। আমি এই দেশ ছেড়ে চলে যাব। তবুও প্লিজ আমাকে মারিস না, আর না হলে আমাকে অ্যারেস্ট করে নে। আমি কি পাগল যে আমি তোকে করে শুধু শুধু সরকারের টাকা নষ্ট করব? আমি তোকে নিজের হাতেই মারবো, কারণ তোকে অ্যারেস্ট করে আইনের কাছে তুলে দিয়ে কোনো লাভ নেই। কিছুদিন পরেই তুই বের হয়ে যাবি। তোকে আমি কি করব জানিস? তোকে মেরে ফেলে বলবো আরমান চৌধুরী নিখোঁজ, তাকে এখনো সিআইডি অফিসার খুঁজে চলেছে। প্লিজ তুই আমার কথাটা একটু বুঝতে চেষ্টা কর। আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। আমি বললাম তো কখন আর এসব কাজ করবো না। তুই কত টাকা চাস? আমি তোকে তত টাকা দেব, তোকে টাকার পাহাড় বানিয়ে দেবো। তবুও প্লিজ আমাকে মারিস না। এটা তুই ভাবলি কি করে যে আর তোকে আমি ছেড়ে দেব? তোকে ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না, কারণ তুই অনেক মায়ের বুক খালি করেছিস। আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সেই ব্যবস্থায় আমি করব। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তুই অনেক খারাপ কাজ করেছিস। অনেক মেয়েগুলোকে ধর্ষণ করে মেরে ফেলেছিস। তুই বসির একটা মেয়েকে ধর্ষণ করেছিস তাদের বাড়িতেই। চেয়েও তো কারো না কারো মেয়ে ওর বাবার দিকে তাকালে বুকটা হাহাকার করে। একটা বাবাই বুঝতে পারে তার মেয়েকে যদি এসব করা হয় চোখের সামনে তার কতটা কষ্ট হয়। মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। এভাবে আর কত বাবা মায়ের বুক খালি করেছিস সেটা তো আমাদের কাছে কোনো তথ্য নেই।
আমাদের কাছে যে যতটুকু তথ্য আছে এর চেয়ে কত গুণ তুই খারাপ কাজ করেছিস সেটা তো বলার মতো নয়। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, যার শেষ পর্যন্ত আমার ভাইটাকেও তোদের দলে টেনে নিয়েছিস। আমি আমার নিজের ভাইকে পর্যন্ত ছেড়ে দেই না, সেখানে আমি তোকে কি করে ছেড়ে দেব? তুই তো নষ্টের গোড়া, এমপিকেও মেরে ফেলবো, তোদের তিনজনকে এমনভাবে মারবো। রাফি, তুমি ওগুলোকে না করে কি করছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি সকল প্রমাণ জোগাড় করে নিজের স্বীকারোক্তি করিয়ে বুঝতে পারলাম সেটা করেছো, কিন্তু ওগুলোকে কি করেছো? স্যার, ওরা যে অন্যায় করেছে এটা আদালতের শাস্তি দিতে দিতে অনেক সময় লেগে যাবে, আর ওদেরকে আমি এখনো খুঁজে চলছি। এটাই আপনি মিডিয়াকে বলবেন। সিআইডি টিম তাদেরকে এখনো খোঁজা হচ্ছে, তারা সিআইডির ভয়ে নিখোঁজ। ঠিক আছে, আমি এটাই বলবো। আর আমার বিশ্বাস ছিল তুমি এমন কিছু একটাই করবে, কারণ তোমার সম্পর্কে আমি জেনে বুঝি আমি তোমার উপরে এই মিশনের দায়িত্বটা দিয়েছি। আর আমার একটা বিশ্বাস জেনে ভালো লাগছে যে তুমি তোমার ভাইকে পর্যন্ত ক্ষমা করনি। তোমার আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তোমার ব্যাপারে ডিপার্টমেন্টে অন্যভাবে চিন্তা করবে। সিআইডি টিমের হেড অফিসার করে তোমাকে প্রমোশন করে দেওয়া হলো। স্যার, আমার 1 মাসের ছুটি লাগবে। আসলে স্যার, বিয়ে করব তো, সেদিন যাকে না বলে চলে গিয়েছিলাম আজকে তাকে আমি ফিরে পেয়েছি, তাই বিয়ে করব স্যার। আপনি আমাকে ছুটি দিলে আমার অনেক উপকার হতো। এরপর রফিক সাহেব হাসতে হাসতে কল কেটে দেয়। রফিক সাহেবের সঙ্গে রাফি অনেকটা ফ্রি, আর রাফিও কল কেটে দিয়ে সকল কিছু রিপোর্ট তৈরি করতে লাগলো, আর এগুলো সে জমা দিল। তাকে সম্মাননা দেওয়া হলো সিআইডি টিম থেকে, তার প্রমোশন হয়ে গেল। এভাবেই কয়েকটা দিন পার হয়ে গেল, আর কিছুদিন পরে রাফি আর নীলার বিয়েটাও হয়ে গেল। রাফি এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। রাফি ভিতরে যেতে ভয় পাচ্ছে, কারণ নীলা যে তার উপর অভিমান করে আছে। রাফি এরপর এক বুক সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর দেখতে পেল মানুষটি ঘোমটা দিয়ে বসে আছে। রাফি 1 পা 2 পা করে তার দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে নীলা তার দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো। বালিশ ছুঁড়ে মারার পর রাফি সেই বালিশটা নিয়ে সে বালিশটা নীলার কাছাকাছি চলে গেল। নীলার কাছাকাছি বসার পর নীলা বলতে লাগলো, কি ব্যাপার? আপনি আমার কাছে কেন এসেছেন? আপনি বাইরে যান। আপনার তো এখানে আসার কোনো কথা ছিল না। আমি আপনার জন্য সারাক্ষণ কান্না করতে পারবো না। আমাকে আপনি কি পেয়েছেন? পুতুল পেয়েছেন আমাকে, যে আপনি চাইছেন তা করবেন? আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন আমার সঙ্গে? এই যে আমি কান ধরছি, আর কখনোই এমনটা করব না, কখনোই তোমাকে কষ্ট পেতে দেব না। প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো। আমি না হয় একটু কষ্ট দিয়েই ফেলেছি, এখন কি তুমি আমার সঙ্গে আজকে এরকম ব্যবহার করবে বলো? আজকে তো আমাদের বাসর রাত, একটা অন্যরকম রাত। এটা স্বামী স্ত্রীর কাছে একটা শ্রেষ্ঠ। তুমি প্লিজ এমন করো না। সরি, আর কখনোই এমনটা করব না, কখনোই তোমাকে রেখে যাব না। এখন তো আমাকে কোথাও রেখে যেতে পারবেন না, কারণ এখন তো আমি আপনার স্ত্রী। যাই হোক, আপনি আমাকে নিয়ে যাবেন, এখন তো আমার কোনো চিন্তা নেই। কিন্তু আগে যে করেছেন সেটা প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, প্রতিশব্দ নিতে হবে, সেজন্যই তো আমি এসেছি। শোনো, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। তুমি যদি আমাকে আদর করো তাহলে তুমি কিছুদিন পরেই মা হতে পারবে। তো এটাই প্রতিশোধ হয়ে গেল। শখ কত আমি আপনাকে আদর করব? আমি আপনাকে কোনো